আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ। ঘোড়াঘাটে ইউএনওর ওপর হামলার দায় স্বীকার করেছে বহিষ্কৃত যুবলীগ নেতা আসাদ সহ ৩ জন, জানিয়েছে র্যাব। জ্ঞান ফিরলেও শঙ্কা কাটেনি ওয়াহিদার। নিজ দলের অপরাধীদেরও ছাড় দেবে না সরকার, ধরা হবে ইউএনওর ওপর হামলার ইন্ধনদাতাদেরও, জানিয়েছেন মন্ত্রীরা। ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা ভয়াবহ, উদ্বেগজনক বলেছেন বিশিষ্টজনেরা। এ ধরনের ঘটনা দেশের জন্য অশনি সংকেত, মন্তব্য মির্জা ফখরুলের। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চুরির উদ্দেশ্যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলা করা হয়েছে। হামলা করে রং মিস্ত্রি নবিরুল ইসলাম। র্যাবকে এই তথ্য জানিয়েছেন প্রধান আসামি মূল পরিকল্পনাকারী আসাদুল ইসলাম। যদিও হামলার প্রকৃত কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানাকে। এর আগে সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে অস্ত্রোপচারের পর ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। তার অবস্থাও কিছুটা উন্নতির দিকে, জানিয়েছেন চিকিৎসকেরা। তবে শরীরের এক পাশ অবশ থাকায় তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানান তারা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা শেষ হবে রবিবার সকাল ১০টায়। অপারেশনের পর শুক্রবার সকালে তার সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান রিপোর্ট তুলনামূলক ভালো বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন। ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা চেক সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আল্লাহর মধ্যে 100% ভালো অপারেশন হয়েছে। অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন আরও জানান, ওয়াহিদার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে জানাবে নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। ওনার 9টা আঘাত ছিল মাথায়, সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে আসছি। এর চেয়ে বেশি কথা বলা যাবে না, কালকে সকালবেলা আপনারা শুনবেন। বুধবার মধ্যরাতে নিজ বাসভবনে দুর্বৃত্তদের হামলা শিকার হন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। পরে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য আনা হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। সেখানে রাত 9টায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। চুরির উদ্দেশ্যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলা করা হয়েছে। হামলা করে রং মিস্ত্রি নবিরুল ইসলাম। র্যাবকে এই তথ্য জানিয়েছেন প্রধান আসামি মূল পরিকল্পনাকারী আসাদুল ইসলাম। যদিও হামলার প্রকৃত কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানাকে। এর আগে সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যায় রংপুরে সংবাদ সম্মেলন করে র্যাব ১৩। সংবাদ সম্মেলনে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, আসাদুলের দাবি চুরি করতেই ওই বাড়িতে ঢুকেছিলেন তারা। হামলা করে রং মিস্ত্রি নবিরুল ইসলাম। তার কাছ থেকে একটি হাতুড়ি জব্দ করা হয়েছে। তাদের সাথে ছিল সুইপার সান্টুও। ঘটনার নেপথ্যে অন্য কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার সময় এখনো আসেনি বলে জানান তিনি। আমি বলছি আসাদুল দাবি করছে চুরির ঘটনা, এবং এইটা আসলে কি ঘটনা, এইটা এই বিষয়ে উপসংহারে পৌঁছানোর জন্য আমাদের আরও সময় প্রয়োজন এবং আরও সুগভীর তদন্ত প্রয়োজন, এবং তদন্তের মাধ্যমে যারা সরাসরি এর সাথে অভিযুক্ত তাদেরকে রিমান্ডে নিতে হবে। আরও বিশদভাবে যাওয়ার পরে আমরা একটা মন্তব্যে পৌঁছাতে পারবো, তার আগে নয়। এ ঘটনায় আটক ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা ও নৈশ প্রহরী নাহিদ হোসেন পলাশকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা স্পেসিফিক কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি, এবং যাকে আমাদের হিসাবে নেয়ার মতো তাকে আমরা হিসাবে নিয়েছি, যাকে হিসাবে নেয়ার মতো নয় তাকে নিইনি। বুধবার গভীর রাতে ভেন্টিলেটর কেটে সরকারি বাসায় ঢুকে কুপিয়ে ও মাথায় আঘাত করে
ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। আহত হন তার বাবা ওমর শেখও। ওয়াহিদা ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে মৃত্যুর সাথে লড়ছেন। তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট থানায় অজ্ঞাত 4-5 জনকে আসামি করে মামলা করেন ইউএনও ওয়াহিদার বড় ভাই। এদিকে এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘোড়াঘাটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে উপজেলার বাস স্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন হয়। এমন দৃষ্টান্তমূলক শাস্তিটা দেওয়া হয় অপরাধীকে, যেন পরবর্তীতে এরকম কোনো ঘটনা আর বাংলাদেশের কোথাও না ঘটে। যারা হামলাকারী তাদেরকে ধরলেই হবে না, এর পিছনে বিশাল মাস্টারমাইন্ড রয়েছে। এই মাস্টারমাইন্ড ছাড়া এত বড় হামলা চালানো প্রায় অসম্ভব। আমরা এই মাস্টারমাইন্ডদের দ্রুত দেখতে চাই। অন্যদিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাসায় মোতায়েন করা হয়েছে 4 আনসার সদস্যকে। বাংলাভিশন নিউজ ডেস্ক। কেবল ইউএনওদের নয়, মন্ত্রী এমপিদের নিরাপত্তাও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় কারো ইন্ধন থাকলে তাদেরও বিচার হবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধীরা নিজ দলের হলেও কাউকেই ছাড় দেয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। শুক্রবার ধানমন্ডির নিজ বাসভবনে এসব কথা জানান আসাদুজ্জামান খান কামাল। কাউকে ছাড় দিচ্ছে না, সেই আমাদের এমপি হোক কিংবা কোনো সরকারি কর্মকর্তা হোক কিংবা যে কোনো জনপ্রতিনিধি হোক, সন্দেহভাজন এবং অন্যান্য আরও যে তথ্য আছে সবগুলি মিলিয়ে আমরা আরেকটু সময় লাগবে, কেন কিভাবে কি হয়েছে সমস্ত ঘটনা প্রকাশ করতে। শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার বিচার নয়, কাজ চলছে গোটা দেশের অপরাধ দমনেই। আনসারের একটা আনসার ব্যাটালিয়ন তৈরি করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এই প্রোটেকশনের জন্য। শুধু উপজেলা চেয়ারম্যান না, মন্ত্রীদের বাসায় যে গার্ড থাকে এইগুলো আনসার চলে আসবে, সেই ব্যবস্থাই হচ্ছে। একটা উনি নির্দেশ দিয়েছেন, এগুলি পর্যায়ক্রমে আমরা এগুলি ব্যবস্থা নিচ্ছি। এদিকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। অপরাধী যেই হোক, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দলের একটি অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এসএম ভয়েস, বাংলাভিশন, ঢাকা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলাকে ভয়াবহ উদ্বেগজনক বলেছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। তিনি বলেন, উপজেলা ক্যাম্পাসের মধ্যে একজন ইউএনও যদি হামলার শিকার হন, তার মানে হচ্ছে এখন কেউ নিরাপদ নয়, দেশে আইনের শাসন নেই। তবে এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক। উপজেলা প্রশাসন ক্যাম্পাসের মধ্যে হামলা কিভাবে ঘটল সেই প্রশ্ন তুলেছেন তিনি। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা নিজ চৌহদ্দির মধ্যে থেকেও তাকে শিকার হতে হলো ভয়াবহ হামলার। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িত শাসক দলের স্থানীয় নেতা। কেউ কেউ মনে করছেন বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে বলেই এরকম হামলার ঘটনা বাড়ছে। আবার কেউ বলছেন হামলার সাথে জড়িতদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজা ঠিক হবে না। আমরা কেউ তো তাহলে নিরাপদ নই, তাহলে তার কারণটা কি? তার কারণটা হলো আইনের শাসন এবং রাজনৈতিক দলের যে সংস্কৃতি, সেখানে বড় ধরনের বিপর্যয় ঘটে গেছে। আইনের শাসন থাকলে এই লোকটি জেলখানায় থাকতো, তাহলে সে ইউএনও বাসায় যেতে পারতো না এবং তাকে খুন করার চেষ্টা করতে পারতো না। সুতরাং বলতেই হবে, দেশে আইনের শাসনের ক্ষেত্রে বা পুলিশের যে কার্যক্রম, তার ক্ষেত্রে রাজনৈতিক দলের যে সংস্কৃতি, তার ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ঘটে গেছে। একটা সরকারি কর্মকর্তা বাসভবন, তার মাস্টার বেডের যে বাথরুম থাকবে, তার ভেন্টিলেটর আছে কিন্তু গ্রিল থাকবে না, প্রোটেক্টেড না, এটা তো আমার মনে হয় ঠিক না। ভিতরে ঢুকলো ভেন্টিলেটর দিয়া, এখানেও তো প্রোটেকশন দেওয়া উচিত ছিল। কাজে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে নেওয়া উচিত ছিল, তার মধ্যে
শৈথিল্য ছিল। আবু আলম শহীদ খান সতর্ক করেন, সুশাসন না থাকলে অন্যায়ের সংখ্যা বাড়তে থাকবে। উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা তাকে আমরা বলি, আরও অনেক কর্মকর্তা আছেন, তার বাসায় ঢুকে যদি কেউ এরকম হামলা করতে পারে তাহলে আমি, আপনি বা বাংলাদেশের যে কোনো নাগরিক মনে করবে আমরা নিরাপদ নই, আমরা কোথায় থাকবো। এবং এই ঘটনা থেকে অনেকে উৎসাহিত হবেন, যে কোনো সময় উৎসাহিত হতে পারেন যে কাউকে হত্যা করার ব্যাপারে। তার মানে এরকম হত্যা করা যায়, এরকম চেষ্টা করা যায়। তো এই ক্ষেত্রে যেটা করা দরকার সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার খুব শীঘ্রই। সকল ইউনোর জন্য নিরাপত্তা বাড়ানোর সুপারিশ উঠেছে নানা পক্ষ থেকে। এটা কতটা বাস্তবসম্মত এ নিয়ে প্রশ্ন শহীদুল হকের। ইউনো শব্দে আর্ম গার্ড দেওয়া হয়, সেটা সরকার কিভাবে নেবে আমি জানি না, কিন্তু এইভাবে তার মনে হয় যেন দিন দিন আমরা নিরাপত্তাহীনতার মধ্যে চলে যাচ্ছি, দেশটা নিরাপত্তাহীনতা চলে যাচ্ছে, এই ধরনের মেসেজ চলে যাবে। কিন্তু আসলে তা না, একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটছে, এটা যদি ডিটেকশন হয়, কি কারণে দুষ্কৃতিকারীরা যদি অ্যারেস্ট হয় তাহলে বোঝা যাবে যে কি কারণে ঘটছে। আর এই কারণ সব ইউএনওর জন্য তো এই কারণ সমান না। বিশ্লেষকরা বলছেন, দেশের সকল মানুষের নিরাপত্তা ও সুন্দর পরিবেশ শুধু আইন শৃঙ্খলাজনিত ব্যাপার না। এটা বজায় রাখতে রাজনৈতিক দল সহ সকল পক্ষের অঙ্গীকার থাকতে হবে। এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, উপজেলা পর্যায়ের একজন সর্বোচ্চ সরকারি কর্মকর্তার ওপর সন্ত্রাসীদের নৃশংস ও পৈশাচিক হামলার ঘটনায় আবারও প্রমাণিত হল আওয়ামী লীগ সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাই রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। মির্জা ফখরুল বলেন, সরকার বিরোধী দল ও মতকে দমন করে যাচ্ছে, এখন সরকারি কর্মকর্তারাও তাদের হিংস্রতার শিকার হচ্ছেন। বিএনপি মহাসচিব বলেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যাসহ বিচার বহির্ভূত হত্যা সংঘটিত করতে দুষ্কৃতিকারীরা উৎসাহ পাচ্ছে। দুষ্কৃতিকারীরা যেই হোক, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্রমণের শিকার হতেন না। রাজনৈতিক নয়, করোনা পরিস্থিতি বিবেচনায় মানবিক কারণে বিএনপি নেত্রীর সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গা ছাড়া ভাবের কারণে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন শঙ্কার কথাও জানান তিনি। করোনা পরিস্থিতিতে তার চিকিৎসা ভালোভাবে করা যায়নি করোনার কারণে, সেটা বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষা আছে। এখানে কোনো রাজনৈতিক চাপের কোনো বিষয় নেই। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন আরও 29 জন। এই নিয়ে করোনায় মারা গেলেন 4,412 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় 13,073টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,929 জন। আর এই নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 3,21,615 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,211 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,16,191 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 14.76 আর সুস্থতার হার 67.22 এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37। 24 ঘন্টায় মারা যাওয়া 29 জনে পুরুষ 22 জন আর 7 জন নারী। করোনা মহামারীতে বিশ্বে মৃত্যু 8,75,200 ছাড়িয়েছে, আক্রান্ত 2,66,00,000-এরও বেশি। এদিকে করোনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ব্যাপক মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। করোনায় প্রাণহানির তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে 1,91,300 ছাড়িয়েছে। আক্রান্ত 63,47,000-এর ওপরে। বরাবরের মতোই একদিনের করোনা শনাক্তের সংখ্যায় শীর্ষে আছে ভারত। গেল কয়েক ঘন্টায় 60,000-এর বেশি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার নতুন 84,000-এরও বেশি শনাক্ত হয়। এতে দেশটিতে মোট আক্রান্ত 39,93,000-এর ওপরে। মৃত্যু 69,002 শতাধিক। ব্রাজিলে মোট মৃত্যু 1,24,900 ছাড়িয়েছে। আক্রান্ত 40,50,000-এরও বেশি। ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির করোনা শনাক্ত হয়েছে। মিলানের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
তার বয়স হয়েছে 83 বছর। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে করোনা মোকাবেলা করতে গিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন 7,000-এরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এক জরিপে উঠে আসে শুধু মেক্সিকোতেই মারা গেছেন 1,500 শতাধিক স্বাস্থ্যকর্মী। কর্মস্থলে স্বাস্থ্য সুরক্ষার অভাবে মৃত্যুকে কেলেঙ্কারির সাথে তুলনা করা হয়। যুক্তরাষ্ট্র, ভারতের মতো দেশগুলোয় করোনা ভয়াবহতা উল্লেখ করে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় তাগিদ দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। গণপরিবহনের স্বাস্থ্যবিধির কথা যেন কাগজে কলমেই শোভা পায়, বাস্তবে তার দেখা মেলে না। স্যানিটাইজার তো দূরের কথা, দু একটি বাদে কোনো বাসেই চালক হেলপারকে মাস্ক পরতে দেখা যায়নি। এমনকি যাত্রীদের অনেকেও মাস্ক পরার ব্যাপারে উদাসীন। সরকারি নির্দেশে 1 সেপ্টেম্বর থেকে গণপরিবহন ফিরে যায় আগের ভাড়ায়। শর্ত ছিল সিট সংখ্যার বেশি যাত্রী না নেয়া, যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার ও টিকিট বিক্রিতে নিয়োজিতদের মাস্ক পরা, হাত ধোয়ার জন্য সাবান, পানি ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, যাত্রীর হাত ব্যাগ ও মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা। কিন্তু এর কোনোটিই মানতে দেখা যায়নি। প্রতি ট্রিপ শেষে বাসের ভেতর জীবাণুনাশক ব্যবহার করার কথা থাকলেও কেউ তা মানছেন না। এই গাড়ির ভিতরে আমাকে মেডিসিন আছে না, আমরা স্প্রে করে হাত ধুয়ে। মানে সেই মেডিসিনগুলো কই? মেডিসিন আছে তো। হ্যাঁ ভাই, আমাকে মেডিসিনটা কই জানি। যাত্রাবাড়িতে কি ওখানে যে স্প্রে করা হয়েছিল? স্প্রে করা হয় না, স্যানিটাইজ করা হয় যে জীবাণু মারার জন্য। এটা প্রতিদিন ধোলাই করি আর কি, গাড়ির ভিতরে পানি মারি, বাইরে মনে করেন ধোয়া করে ওয়াশ করে ধোয়া করি, নিজেরাই ধুই আর কি আমরা। এটা রাইতে বেলা করি, গাড়ি বন্ধ করার পর রাত 12-1 বাজে গাড়ি বন্ধ। এদিকে বাস মালিকরা বলছেন আগের ভাড়ায় ফিরে গেলেও যাত্রী সংখ্যা কমেছে। এই আয়ে বাস জীবাণুমুক্ত করার বাড়তি খরচ বহন করা সম্ভব নয় বলেও দাবি তাদের। প্রতিদিন যদি সারা গাড়ি স্প্রে করে তো তার আলাদা একটা খরচ, প্রতিদিন 200-300 টাকা খরচ। ওই তুলনায় কিন্তু এটা মালিক পক্ষরা করতে পারবে না, মিলাইতে পারবে না। ভাড়া কমায় সাধারণ যাত্রীরা খুশি, তবে পরিবহন শ্রমিকরা যে স্বাস্থ্যবিধি মানবে না এটা যেন ধরেই নিয়েছিলেন তারা। কিছু কিছু ক্ষেত্রে নিজেরাও ভেঙেছেন স্বাস্থ্যবিধি। বাসে পরা মাস্ক পরা ঠিক, এটা আমার কাছে ছিল, আমি আনতে ভুলে গেছি। যে উঠলাম যে বাসে কোনো ফ্যাক্টরি দিতে দেই নাই, তারপর ওই যে ড্রাইভারের তো গামছা মুড়াতে লইছে, ড্রাইভারের মুখে তো মাস্ক নাই। আপনাদের বাস স্যানিটাইজ করে না? আমাদের ছিল, সবকিছুই ছিল, কিন্তু আমাদের এখানে এগুলো এখন দেয় না, কারণ প্রয়োজন পড়তেছে না। অনেকে মাস্ক পকড়ে নিয়ে ওঠে, তাদেরকে তো সাথে সাথে বলি ভাই মাস্ক থাকলে পরেন, আনতে নেমে যান। শুধু নির্দেশ জারি নয়, তা মনিটরিংয়ে সরকারের উদ্যোগ দেখতে চান সাধারণ যাত্রীরা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকায় বায়তুস সালাম জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 37 মুসল্লি গুরুতর দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। শুক্রবার রাতে এশার নামাজ চলাকালে শহরের তল্লা বায়তুস সালাম মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আহতদেরকে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, মসজিদের এসি বিস্ফোরণে অনেকেই দগ্ধ হয়েছেন। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আছেন রিপোর্টার মিরাজ হোসেন গাজী। সরাসরি যাচ্ছি তার কাছে। মিরাজ, দগ্ধ মুসল্লিদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মিশু, এখানে অনেক শব্দ হচ্ছে, যে কারণে আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি সঠিকভাবে। তারপর আমি এখানকার তথ্যটি জানাচ্ছি। আপনি জানেন যে নারায়ণগঞ্জ সদরে, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদের এসি থেকে, শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্র, সেই এসি থেকে বিস্ফোরণের সূত্রপাত যেটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। সেই বিস্ফোরণে মসজিদে যেই 30 থেকে 40 জন, কেউ বলছেন যে মুসল্লিরা ছিলেন, তাদের মধ্যে এই বিস্ফোরণের পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো মসজিদে আগুন ছড়িয়ে পড়ে বা আগুন লেগে যায়। এরপরে হুড়োহুড়ি করে অনেকে বের হতে গিয়েছেন, তারপরে এখানে দগ্ধ হয়েছেন। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজের এই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক যে ইনস্টিটিউট আছে, সেখানে এসে জানতে পেরেছি যে এখানে 38 জনকে, নারায়ণগঞ্জ থেকে 38 জনকে এই হাসপাতালে আনা হয়েছে, বার্ন ইউনিটে এখানে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে, ভর্তি করা হচ্ছে। যেহেতু এই মাত্রই ঘটনাটি ঘটেছে, এখানে উৎসুক জনতারা যেমনি আছেন তেমনি আছেন নারায়ণগঞ্জে যারা এই অগ্নিকাণ্ডে যারা
দগ্ধ হয়েছেন তাদের স্বজনরা এসেছেন এখানে আজারি করছেন, কান্নাকাটি করছেন এবং যেহেতু অনেকেই বেশ খানিকটা পুড়ে গেছে, আমরা কিছু ছবিও দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। নারায়ণগঞ্জের কেউ আমাদেরকে ছবিও দেখাচ্ছিলেন যে সেখানে অধিকাংশ মানুষেরই কিন্তু শরীর বেশ খানিকটা অধিকাংশ অংশ পুড়ে গেছে। কারো হয়তো আমরা চিকিৎসকদের সাথে যারা কথা বলেছি কারো 50 ভাগের উপরে 60 ভাগের উপরেও অনেকের এখানে আগুনে দগ্ধ হয়েছে বলে পুড়ে গেছে, আমরা সেটি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যেহেতু এই জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন বা ইউনিটের চিকিৎসকরা, যে কারণে তাদের সাথে আমাদের এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথা বলা সম্ভব হয়নি। তবে তারা যেটি জানিয়েছেন যে এর মধ্যে বেশ কয়েকজন রয়েছেন গুরুতর এবং এই গুরুতর থাকার কারণে তাদেরকে কারো কারো হয়তো আরও বেশি জরুরি চিকিৎসা প্রয়োজন হতে পারে, অনেকে হয়তো আইসিইউতে স্থানান্তর করা হতে পারে, এটি আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন অনানুষ্ঠানিকভাবে। এবং আমাদের যারা সহকর্মীরা এখানে আছেন তারাও এই বিষয়টি জানিয়েছেন, তারাও তথ্য সংগ্রহ করছেন, আমরাও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি যে শেষ পর্যন্ত আসলে এই ঘটনায় যেই অগ্নিদগ্ধ বা হতাহতের কোনো খবর আপডেট কি আসে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে 38 জনই এখানে এসেছেন যারা সকলেই অগ্নিদগ্ধ রয়েছেন এবং কাউকে কাউকে নারায়ণগঞ্জের স্থানীয় হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে, এটুকু কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। মিশু। মিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের রিপোর্টার মিরাজ হোসেন গাজীর সঙ্গে। ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বিজয় টিভির প্রতিনিধি ও ধামরাই প্রেস ক্লাবের সহসভাপতিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের বোন রিনা আক্তার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের পরিবারের। এদিকে শাহিন ও মোয়াজ্জেম নামে গ্রেফতার 2 ঘাতককে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা জেলার ধামরাইয়ে বৃহস্পতিবার হত্যার শিকার হন বিজয় টিভির স্থানীয় প্রতিনিধি জুলহাস উদ্দিন। বারোবাড়িয়া বাস স্ট্যান্ডে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করা হয় ধামরাই প্রেস ক্লাবের এই সহসভাপতিকে। মানিকগঞ্জ থেকে ফেরার পথে বাস স্ট্যান্ড এলাকায় শাহিন আলম ও তার সহযোগীরা গলায় ছুরিকাঘাত করে জুলহাসকে গুরুতর আহত করে। মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয়রা 2 ঘাতককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। রাতে নিহত জুলহাসের বোন রিনা আক্তার আটক শাহিন ও মোয়াজ্জেম সহ 9 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আমি এইভাবে খারাপ হয়েছে, আমার পিছন দিয়ে গাবরিয়া দৌড় করে মেলা করছে, এই তো করে শাহিনের দোকানে উনি যে পড়ে গেছে, পরে বারবার এক ছাড়া আমি 2 জনে নিয়ে গণহস্তি নিয়ে গেছে। যে 2 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে, পরিকল্পনাকারী থাকে, অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে। নিহত জুলহাস উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকুড়া এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে। পরিবার জানায় নিহতের পাশের গ্রামে তুলা মিয়ার মেয়ে সোমা আক্তার প্রবাসী স্বামী শাহিন আলমকে 3 বছর আগে তালাক দেয়। পরে জুলহাস উদ্দিন সোমাকে বিয়ে করেন। সম্প্রতি দেশে ফিরে শাহিন আলম জুলহাসকে হত্যার হুমকি দেয় বলে জানান স্বজনরা। আমার স্বামীর গলা কেটে মেরে ফেলেছে, ওই তুলার বাড়ির লোকজনের আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, কিছু চাই, ফাঁসি চাই। নিহত জুলহাসের লাশ ময়না তদন্তের পর রাতেই চারিপাড়া হাতকড়া কবরস্থানে দাফন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। দুপুরে ধামরাই প্রেস ক্লাবের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কের ঝুলি ভিটায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এই ঘটনায় সকল আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। এই কর্মসূচিতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, নিহতের পরিবারের সদস্য ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। পদ্মায় পানি কমে যাওয়ায় বন্ধ রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের ফেরি চলাচল। দৌলতদিয়া পারাপারের অপেক্ষায় কয়েকশো গাড়ি। পদ্মা সেতু লৌহজং ও শরীয়তপুরের জাজিরা পয়েন্টে উজান থেকে নেমে আসা পলিতে চ্যানেলের নাব্য সংকট তীব্র রূপ নিয়েছে। এখনও চালু করা সম্ভব হয়নি এই নৌ রুটের ফেরি। শুক্রবার সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে 3 শতাধিক বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ ছোট ও মাঝারি যানবাহন। বেশি বিপাকে পড়েছেন দীর্ঘদিন অপেক্ষমান পণ্যবাহী ট্রাক ও কাভার ভ্যানগুলো। এসব যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ করেছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। সংকট কাটিয়ে উঠতে আরও 5 থেকে 6 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে তারা। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথেও নাব্য সংকট ও স্রোতের তীব্রতার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি পারাপার বন্ধ থাকায় ওই পথের অনেক যানবাহন দৌলতদিয়ায় আসায় ঘাটে গাড়ির চাপ বেড়েছে। শুক্রবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে ফেরি পারাপারের জন্য কয়েকশো যানবাহনের সারি দেখা যায়।
হঠাৎই রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। বেড়েছে আদা ও রসুনের দামও। সব ধরনের সবজিও বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 টাকার ওপরে। রাজধানীর পলাশী বাজার ঘুরে দেখা গেছে সরবরাহ রয়েছে সব ধরনের কাঁচা সবজির, তবে দাম চড়া। এখন পটল 50 টাকা, ঢেঁড়স 50 টাকা, বেগুন 70 টাকা, চিচিঙ্গা 50 টাকা, পেঁপে 40, কাঁচামরিচ এই সপ্তাহে 200 টাকা, গত সপ্তাহে একটু বেশি ছিল। নিত্য প্রয়োজনীয় জিনিস, মাছ মুরগি তরকারির দাম একটু বেশি, কিন্তু অন্যান্য জিনিস সব সঠিক আছে। ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 110 টাকা দরে। মাছের বাজার রয়েছে কিছুটা স্থিতিশীল। সব ধরনের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা এটা হচ্ছে আমাদের আগে ইনশিওর করতে হবে। এখন এই ইনশিওরটা যদি না করতে পারি, যার অ্যাবিলিটি আছে সে কিনতে পারবে, যার অ্যাবিলিটি নাই সে কিনতে পারবে না, এটা তো আর ঠিক না। যে কোনো জিনিসের একটা লেভেল থাকা উচিত। ব্রয়লার মুরগি লালটা ডজন হলো 110 টাকা, হালি হলো 38 টাকা, আর ব্রয়লার মুরগি সাদা হলো 105 টাকা ডজন, হালি হলো 36 টাকা। গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। দাম বাড়ার তালিকায় রয়েছে চালও। আর চালের দামও আগে ছিল, যে মিনিট ছিল আপনার 50 টাকা, সেই মিনিট এখন 60 টাকা। তারপর আপনার স্বর্ণা চাল, মোটা চাল হলো 45 টাকা, 28 চাল হলো 50 টাকা। হঠাৎ করে কেন জানি দামটা বেশ বেড়ে গেছে, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম আরও বেশি বেড়েছে। কেজি প্রতিতে প্রায় 40 টাকার মতো পারছে চায়না আদাটা, আর পেঁয়াজটা আপনার 2 দিনের ভিতরে প্রায় 20 টাকা কেজিতে বাড়তি। ব্রয়লার মুরগি কেজি প্রতি 125 টাকা দরে, আর গরুর মাংস কেজি প্রতি 600 টাকা দরে বিক্রি হচ্ছে। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। ভারত চীন সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে রাশিয়ার মস্কোতে সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ওয়েই ফেঙ্গি। সেখানে সাংহাই কর্পোরেশনের সম্মেলনে যোগ দিতে দুজনই 3 দিনের সফরে গেছেন। এর আগে সীমান্ত বিরোধ কূটনৈতিক প্রক্রিয়ার সমাধানের জোর তাগিদ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে চলমান উত্তেজনার জেরে চীন হামলা করলে মোক্ষম জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজের একটি বইয়ের মোড়ক উন্মোচনের সময় চীনের সাথে চলমান সীমান্ত উত্তেজনা নিয়ে কথা বলেন। আঞ্চলিক ও বিশ্ব শান্তির স্বার্থে সংঘর্ষের বদলে আলোচনার মাধ্যমে এটি সমাধানের জোর তাগিদ দেন তিনি। কূটনৈতিক পর্যায়ে আলোচনার জন্য ভারত ও চীন দুদেশেরই সদস্য পদ আছে এমন ফোরামকে ব্যবহারের পরামর্শ দেন তিনি। উদাহরণ হিসেবে এসসিও, কিউইউএডি ও আরআইসির কথা তুলে ধরেন। তবে জয়শঙ্কর আলোচনার পরামর্শ দিলেও এক অনলাইন আলাপচারিতায় চীনকে হুঁশিয়ার করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, চলমান সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে কেউ হামলার চেষ্টা করলে মোক্ষম জবাব দেবার সামর্থ্য আছে ভারতের। তিনি জানান, চীন লাগোয়া ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে যে কোনো আগ্রাসন মোকাবেলায় ভারতের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সম্ভাব্য সামরিক আগ্রাসন মোকাবেলায় চীনা সীমান্তবর্তী ঘাঁটিগুলোর প্রস্তুতি সরেজমিনে দেখেছেন ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল রাকেশ কুমার বাহাদুরিয়া। শ্রীলঙ্কার পূর্ব উপকূলে ভারত মহাসাগরে একটি তেলের জাহাজে অগ্নিকাণ্ডে 2.5 লাখেরও বেশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1 জনের, উদ্ধার করা হয়েছে 22 জনকে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে 70 কিলোমিটার পূর্বে ভারত মহাসাগরে নিউ ডায়মন্ড নামে পানামার রেজিস্ট্রেশনকৃত তেলের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। 2,70,000 টনের মতো অপরিশোধিত তেল বহন করছিল ট্যাঙ্কারটি। ঘটনাস্থলে ছুটে যায় শ্রীলঙ্কার নৌবাহিনী ও ভারতীয় কোস্ট গার্ড। হেলিকপ্টার ও জল কামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ইঞ্জিন রুমে বিস্ফোরণের ফলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানায় তারা। মৃত ব্যক্তি ফিলিপাইনের নাগরিক, আর উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 17 জন ফিলিপাইনের ও 5 জন গ্রিকের নাগরিক, জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তবে 1080 ফুট দৈর্ঘ্যের এই ট্যাঙ্কারটিতে আগুনের ঘটনায় সেখান থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে শ্রীলঙ্কার সমুদ্র পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষ। এবারে ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচনে কাল শুরু হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রি।
7 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। এদিকে বাফুফে কর্মকর্তা সহ বেশ কয়েকজন কাউন্সিলর করোনা আক্রান্ত হওয়ায় সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে নির্বাচন 2 মাসের জন্য স্থগিতের আবেদন করেছেন সহসভাপতি বাদল রায়। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 3 অক্টোবরের নির্বাচন প্রক্রিয়া। শনি, রবি ও সোমবার এই 3 দিন সকাল 11টা হতে বিকাল 5টা পর্যন্ত বাফুফে হিসাব শাখা থেকে মনোনয়ন ফর্ম কিনতে পারবেন প্রার্থীরা। তবে প্রার্থী ও কাউন্সিলরদের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় নির্বাচন 2 মাসের জন্য স্থগিতের আবেদন জানিয়েছেন সহসভাপতি বাদল রায়। করোনা মুক্ত হয়ে ফলো আপ চিকিৎসা নিচ্ছেন তিনি। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বাফুফের সহসভাপতি মহিউদ্দিন মহি, সদস্য শেখ মোহাম্মদ আসলাম, শওকত আলী খান জাহাঙ্গীর, ফজলুর রহমান বাবুল, ডেলিগেট সাবেক জাতীয় ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, মিরাজ উদ্দিন সহ সারা দেশে প্রায় 20 জন ডেলিগেট। বাদল রায় একটা আবেদন করেছে করোনা ভাইরাসে সারা বাংলাদেশে ঊর্ধ্বগতি এবং বেশ কিছু কাউন্সিলর এবং ফুটবল খেলোয়াড় আক্রান্ত হয়েছে, যে 2 মাস যদি নির্বাচনটা পিছিয়ে দেয় এই মুহূর্তে, তাহলে হয়তো কাউন্সিলর এবং যারা ডেলিগেট, যারা 139 জন কাউন্সিলর আছে ভোট দিতে, তারা কি ঠিক সময় মতন আসতে পারবে কি না। তাহলে আমার মনে হয় যে বাদলের যে চিঠিটি আছে এটা বিবেচনা করে দেখবার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমিও নিজেও অনুরোধ জানাচ্ছি। বাফুফে নির্বাচনে এরই মধ্যে বর্তমান কমিটির সভাপতি কাজী সালাউদ্দিন তার প্যানেল চূড়ান্ত করে ফেলেছেন। 21 সদস্যের এই প্যানেলে সহসভাপতি পদে প্রার্থী 2 নতুন মুখ, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক। নীতি নির্ধারক করা হয়ে গেছে কে প্রেসিডেন্ট হবে, কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে। তা এটা টোটালি ডিপেন্ড করে কাউন্সিলরদের উপর। তারা যতদিন পর্যন্ত শক্তিশালী না হবে এই ফুটবল নিয়ে কথা বলে কোনো লাভ নাই। আপনি কি বলতে পারেন যে এই 12 বছরে বা স্বাধীনের পরে কতটুকু ফুটবল এগিয়েছে? তবে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ধোঁয়াশা তৈরি হয়েছে প্রতিপক্ষ প্যানেল নিয়ে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 37 জনের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মিরাজ হোসেন গাজী। সরাসরি আমরা যাচ্ছি তার কাছে। মিরাজ, দগ্ধ মুসল্লিদের বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। মিশু, সবশেষ তথ্য হচ্ছে যে নারায়ণগঞ্জ থেকে যে 37 জনকে ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট সেখানে আনা হয়েছে এবং তাদেরকে যে জরুরি বিভাগ থেকে প্রাথমিক যে চিকিৎসা সেটি দিয়ে তাদেরকে এখন উপরে, অর্থাৎ ওয়ার্ডে, যাদের ওয়ার্ডে বা আইসিইউতে পাঠানো প্রয়োজন তাদেরকে উপরে পাঠানো হয়েছে। এটি হচ্ছে যে সবশেষ পরিস্থিতি এবং আপনি দেখতেও পাচ্ছেন নিশ্চয়ই যে জরুরি বিভাগ থেকে যারা আছেন এখনও কাউকে এখান থেকে উপরে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং জরুরি বিভাগে যেই জরুরি সেবাগুলো আছে সেগুলো দেয়া হচ্ছে এবং চিকিৎসকরা কিন্তু এখানে কাজ করছেন। এবং আমরা অনেক স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে নামাজরত ছিলেন এই যারা দগ্ধ হয়েছেন তারা, এবং আকস্মিকভাবে বিস্ফোরণের কারণে তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি শুরু করে এবং সেই ছোটাছুটির এক পর্যায়ে তারা বাইরে, এবং এই মসজিদের সামনেই কিছু জলাবদ্ধতা ছিল, সেই জলাবদ্ধতার ভেতরে অনেককে তারা দেখেছেন যে সেখানে গড়াগড়ি করতে, এবং সবাই অর্থাৎ এই 37 জনের সবাই কিন্তু দগ্ধ হয়েছেন বেশ খানিকটা। এবং ঢাকা মেডিকেল কলেজের এই বার্ন ইউনিটে যে চিকিৎসকরা আছেন তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে আমরা যে কথা বলেছি বা যেটুকু জানতে পেরেছি যে 5-6 জন বাদে বাকি সবাই কিন্তু গুরুতর অবস্থায় রয়েছে এবং সবার অবস্থায় খুবই গুরুতর। তবে স্বজনরা অপেক্ষা আছেন বাইরে, তারা চেষ্টা করছেন যে যারা দগ্ধ হয়েছেন, যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেখার চেষ্টা করছেন বা তাদের সবশেষ খোঁজ খবরগুলো রাখার চেষ্টা করছেন। এবং নারায়ণগঞ্জ থেকে আমরা দেখেছি অনেকেই এখানে এসেছেন, যারা সেখানে ছিলেন বা আশপাশে তারাও স্বেচ্ছাসেবী হিসেবে চেষ্টা করেছেন যারা দগ্ধ বা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসার জন্য এবং প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং চিকিৎসকদের পাশাপাশি সেই তরুণরা বা নারায়ণগঞ্জের সাধারণ মানুষও দেখা গেছে যে এই দগ্ধদেরকে এখানে আনার জন্য খুবই চেষ্টা করছে। অনেকেই এখানে আহাজারি করছেন, অনেকের স্বজনরা তারা যেহেতু দগ্ধ হয়েছেন। এবং সবচেয়ে বেশি যেই উৎকণ্ঠার ব্যাপার সেটি হচ্ছে যে সাধারণ মানুষ যারা এসেছেন, স্বজনরা যারা এসেছেন তারা কিন্তু এখন পর্যন্ত জানতে পারছেন না যে কার কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কে কতটুকু দগ্ধ হয়েছেন, সেই বিষয়টি তারা কিন্তু জানতে পারছেন না। এখানে আমরা একজন
আপাকে দেখতে পাচ্ছি, একজন নারীকে দেখতে পাচ্ছি যিনি তার স্বামী দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। তিনি তার স্বামীকে খোঁজ করছেন। তিনি এখন তার স্বামীকে দেখতে পারেননি, তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন এবং কী অবস্থা আছে সেটিও কিন্তু তারা জানতে পারছে। অর্থাৎ এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই বার্ন ইউনিটটি, বার্ন যেই হাসপাতাল, সেখানে এখন কিন্তু বলা চলে যে সাধারণ মানুষ, উৎসুক জনতা এবং স্বজনরা, তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে যে কতজন আসলে বেশি গুরুতর হয়েছে, তাদের স্বজনের কি অবস্থা সেটি কিন্তু তারা এখনও জানতে পারেনি। তাদের এই অবস্থা কিন্তু এখন দেখা গেছে। আমরা একজন আপার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ও ভাই, আমি নিজে মলম দিছি, কোনো করে না। আমরা একটু ভাই একজন নারায়ণগঞ্জে, জি বলেন তো ঘটনাটা আসলে কিভাবে আপনারা জানেন? ঘটনাটা মনে করেন মসজিদে ফরজ নামাজ পড়ছে এশারের, ফরজ পড়ার পরে যার দোকানের যারা কিছু দোকানদার ওনারা বের হয়ে গেছে গা। তো যারা দোকান ছাড়া তারা মনে করেন ঠিক আছে সুন্নত পড়তেছে। এর ভিতরে 6টা এসি আছে, কারেন্ট চলে গেছিলো, তো হঠাৎ করে কারেন্ট আইছে। তো ওই এসি নাকি এই যে মনে করেন আপনার এই গ্যাস পাইপটা লিক ছিল, ঠিক আছে, মানে সবাই বলতেছে। তো লিক ছিলার কারণে 6টা এসি মনে করেন ভাস্ট হয়ে গেছে গা। এর ভিতরে মনে করেন আপনার যে থাই গ্লাসগুলো আছে না, তো বারিন্দা যারা ছিল এরা বেশি মনে করেন হয়েছে, মানে শরীর বেশি তার পুড়ে গেছে, অবস্থা খুব খারাপ, ঠিক আছে, বেশিরভাগ অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। আর মনে করেন পুরো মসজিদটা গরম হয়ে গেছে গা, ঠিক আছে, ওই এসি 6টা বাস্ট হয়ে গেছে গা। বাস্ট হওয়ার পরে এই মনে করেন দৌড়াদৌড়ি করে ভিক্টোরিয়া নিয়ে গেছি, ভিক্টোরিয়া থেকে কোনো রুগী দেখে না, ডাইরেক্ট এখানে পাঠিয়ে দিচ্ছে। মানে যেই 37 জন এখানে এসেছে তার এবং নারায়ণগঞ্জে কি কেউ আছেন এখন? না সবাই এখানে? সবাই নারায়ণগঞ্জের, এই নারায়ণগঞ্জে থাকে। কোনো হাসপাতালে কি কেউ আছে? না, সবাই এখানে পাঠিয়ে দিচ্ছে। নারায়ণগঞ্জে খানপুর হসপিটাল ওখান থেকে ভিক্টোরিয়া পাঠাইছে, ভিক্টোরিয়া থেকে এখানে পাঠিয়ে দিচ্ছে। শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি বলছিলেন। আপা, আপনার স্বামী কি খোঁজ পেয়েছেন শেষ পর্যন্ত কিছু? আপনার স্বামীর ব্যাপারে? না জানতে পারি নাই। জানলেন? নামাজ পড়তে গেছে এই জানিয়া, সব মসজিদের লগে বাসা, তো দেখি কি বাসটি কইছে, পরে চিল্লাচিল্লি, বাইরে যায় দেখি সব মানুষ ওই রাস্তার সামনে পানির মধ্যে ঘোরাঘুরি করতেছে, সব কাপড় চোপড় কিছু নাই, এমনি ঘোরাঘুরি করতেছে। আমার হাজবেন্ডের মনে আমি দেখছি, চিনি নাই, পরে শুনছি এই জায়গায় হেও আসছিল। এরপরে দিয়ে আমাদের নিজস্ব লোকে ওই যে হেরা দেখছে, হেরে ব্যান্ডেজ করছে। ওখানে আমি না দেখি নাই, আমরা কেউ দেখি নাই এখন পর্যন্ত। আশা করছি নিশ্চয়ই আপনার স্বামী সুস্থ আছেন, ভালো হয়ে যাবেন সেটি আশা করছি। যে একজন নারী বলছিলেন যে ওনার স্বামীও এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এবং তিনি খবর পাওয়ার পরে প্রথমে মসজিদের সামনে ছুটে যায়। মসজিদের পাশেই আসলে ওনার বাড়ি, এক বিল্ডিং পাশেই ওনার বাড়ি, এবং বিকট শব্দের পরে ওনার ছুটে আসে মসজিদের সামনে। তারপরে আসলে ওনার স্বামীকে তিনি এখন পর্যন্ত খুঁজে পাননি, তবে হাসপাতালে ভর্তি আছে এবং আমরা জানতে পেরেছি যে ওনার স্বামী হাসপাতালের ওই বার্ন ইউনিটে এখন ভর্তি আছে এবং চিকিৎসাধীন। তাকে উপরে কেবিনে বা ওয়ার্ডে উপরে স্থানান্তর করা হয়েছে জরুরি বিভাগ থেকে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে যারা নারায়ণগঞ্জ থেকে যেই রোগীর স্বজনরা এসেছেন তারা এখনো বাইরে ভিড় করছেন অনেকেই। আহতদের প্রতি আমরা জানাচ্ছি সমবেদনা। মিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মিরাজ হোসেন গাজীর সঙ্গে, জানাচ্ছিলেন বার্ন ইউনিটের সর্বশেষ পরিস্থিতি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলার দায় স্বীকার করেছে বহিষ্কৃত যুবলীগ নেতা আসাদ সহ 3 জন, জানিয়েছে র্যাব। জ্ঞান ফিরলেও শঙ্কা কাটেনি ওয়াহিদার। নিজ দলের অপরাধীদেরও ছাড় দেবে না সরকার, ধরা হবে ইউএনওর ওপর হামলার ইন্ধন দাতাদেরও, জানিয়েছেন মন্ত্রীরা। ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা ভয়াবহ, উদ্বেগজনক বলেছেন বিশিষ্টজনেরা। এ ধরনের ঘটনা দেশের জন্য অশনি সংকেত, মন্তব্য মির্জা ফখরুলের। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ 38 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।